আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আসলাম, কথা দিয়েছিলাম যে আজকে 7টার সময় লাইভে আসবো। লাইভে আসা একটু দেরি হয়ে গেল, কারণ জানেন তো যে মগরিবের আজান হয় 7টায়, যে কারণে একটু দেরি হয়ে গেল। তো এখন রিল্যাক্স মোডে আসলাম। তো আজকের রেসিপিটা আমার এক দাদা, শ্রদ্ধেয় তাপসদার রিকোয়েস্টে আজকে রান্না হবে হলো কাঁচা কাঁঠালের ইঁচড় রান্না। তো আমি আশা করি যে ইঁচড় রান্নাটা খুবই সহজ, কিন্তু কাটা ছাটাগুলো একটু কঠিন হতে পারে। তো আমি আশা করবো যে আমি যে ফর্মুলাটা দেখাই দেবো সেটা যদি আপনারা করে নেন তাহলে খুবই ইজি। ব্যাপারটা হলো একটা আস্ত কাঁঠাল আমি আসলে তাড়াতাড়ি হওয়ার জন্য, আমি সুবিধার জন্য আমি আগে কেটে এবং হালকা সিদ্ধ করে নিয়েছি। সেটা হলো, এটা কিন্তু কাঁঠালের পিঠটা, মানে পুরো যে কাঁঠালটা পিঠ, যেটাকে খোসা, যেটা যে কাটা কাটা জায়গা থাকে, সেই কাটা কাটা জায়গাটা শুধু কাটাটাই আমি ফেলছি, সবুজ সহ একদম হালকা করে আস্তরটা ফেলে দিছি এবং ওইটা শক্ত অংশটা আমি নিয়ে নিছি। এটা হলো সেই শক্ত অংশটা, এটা কেটে নিছি। এবং অ্যাকচুয়ালি আমরা যেটাকে ভোসরা বলি সেটা কিন্তু ফেলে দিতে হবে, সেটা কিন্তু রাখা যাবে না, ওটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর হলো এখানে রেখেছি হলো কাঁঠাল, এই যে কাঁঠাল, এই কাঁঠালের ভিতরে যে বিচি থাকে, সেই বিচিটা মাঝখান থেকে কেটে নিলে এই ধরনের এরকম কেটে যাবে। কিন্তু এটার সঙ্গে একটা ছিলকা থাকে, খোসা, এই খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। এই খোসাটা খুব শক্ত, ওটা রান্না করলেও ভালো হয় না। তো এটা একটু টেকনিক্যালি কেটে নিতে হবে। এই দেখেন আমার এই কাঁটাটা কত সুন্দর হয়েছে, এইভাবে কেটে নিতে হবে। এরকম অন্য কোনো কিছু থাকবে না, শুধু জাস্ট কাঁঠালের যে খোসাটার যে হার্ড অংশ, কাটা কাটা অংশ, সেই কাঁটাটুকুই আমি ফেলাইছি। এছাড়া সবুজ যে অংশ সহ আমি এইটা নিয়ে নিছি। আর এখানে কাঁঠালগুলো নিয়েছি, বিচিগুলো দেখতেছি, আর এখানে কোনো বাকি অংশগুলো নেই। পুরো একটা ছোট্ট কাঁঠাল আমি পুরোটাই কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি কি করছি, একটা পাতিলে বেশি করে পানি নিচ্ছি, পানিটা ফুটিয়ে ফেলছি, তার ভিতরে একটু লবণ আর 1 চামচ হলুদ দিছি। এই হলুদটা লবণ আর হলুদটা দিয়ে পানিটা ভালো মতন গলক আসার পরে আমি কাঁচা কাঁঠালগুলো ধুয়ে নিছি আগে, তারপর সেই কাঁঠালটা দিয়ে দিছি। দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 2 মিনিট সিদ্ধ করে নিলে হয় কি, কাঁঠালের সাথে যে কষগুলি থাকে সেই কষগুলি চলে যায়, প্লাস এটা দেখতে অনেকটা সুন্দর হয় রান্নার পরে। আর যদি আপনি সরাসরি কাঁঠালটা রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো হবে না, একটু কষকষ লাগবে, খেতে ভালো লাগবে না। আর আরেকটা টিপস আমি বলে দিচ্ছি, এটা হলো আমার প্রবাসী ফ্রেন্ডসদের জন্য, যে দেশের বাইরে কিন্তু স্লাইস করে কেটে কেটে রাখা এরকম কাঁচা কাঁঠাল পাওয়া যায়, যে কাঁঠালগুলি আমি দেখছি যে বাইরে প্রবাসী ভাই বোনেরা ওগুলি রান্না করে অনেক সময় খান। তা আমি বলবো যে আপনারা ওগুলি কিনে আনবেন, ঠিক আছে, কিনে আনার পর নিজেরা একটু কষ্ট করে এই আলাদা আলাদা করে কাঁঠালগুলো বের করে নেবেন, এই সিলকাটা ঠিক এভাবে কেটে নেবেন। আর ওই যে কাঁঠালের যেটা ভোসরা বলে সেটা ফেলে দেবেন, ওটা কিন্তু খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। ওই এইভাবে করে তারপরে সে গরম পানির মধ্যে 2 মিনিট হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তারপরে ছেঁকে তুলে এইভাবে পানি ঝরা দিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। এরপরে রান্না করবেন, দেখবেন সুন্দর একটা কাঁঠালের ইঁচড় হয়ে যাবে। তো আমরা শুরু করি এবার রান্নাটা খুবই সহজ হলেও কিন্তু অসম্ভব সুস্বাদু একটা খাবার। এটা আমরা আমাদের বাঙালি ট্রেডিশনের এই কাঁঠালের সময়, মধু মাসে কাঁঠাল, আম, আমরা বিভিন্ন রকম প্রক্রিয়ায় আমরা কাঁঠালগুলো রান্না করে প্রসেস করে খেতে পারি। তো সেই একটা প্রসেস, তো আমি সেটাই আপনাদের দেখাবো যে কতটা সহজভাবে সুন্দর করে আপনারা ইজিলি আপনারা রান্নাটা করে নিতে পারেন বাসায়। তো এখন আমি একটা প্যান বসায় দিয়েছি। এখন প্যানটা বসায় দেওয়ার পর জালটা কিন্তু আমার পুরো হাই হিটে রাখা আছে প্রথম অবস্থাতে। প্যানটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ। তো প্যানটা আমি একটু গরম করে নিচ্ছি।
প্যানটা যে কোনো রান্নাতেই যখন প্যানটা বসাবো তখন প্যানটা একটু গরম করে নিতে হবে, তারপরে তেলটা দিতে হবে। ব্যাস আমার এটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটু পরিমাণ এই রান্নাটা একটু তেল বেশি লাগে, এখানে আমি প্রায় 1/4 কাপ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিব এখানে আমার সরি, আজকে কিন্তু আমি হাতটা সাবান দিয়ে খুব ভালো মতো ওয়াশ করে আসছি, কারণ আসলে গ্লোভস পরে রান্না করা একটা বাঙালি মেয়েদের অনেক টাফ ডিফিকাল্ট আর কি। এখানে আমি 3টা এলাচ, 3 পিস দারচিনি আর 3টা লবঙ্গ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর সাথে 2টা তেজপাতা। এই তেজপাতাটা আমি একটু চিড়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে চেড়ে দিলাম। এই সাথে সাথে আমি এই পেঁয়াজগুলি দিব। এখানে আমার 3টে পেঁয়াজ কেটে নেওয়া আছে কুচানো। এখন চুলার জালটা কিন্তু একটু বাড়িয়ে রাখা আছে, আমি জালটা কমিয়ে দিব একটু। ক্যামেরাটা ধরবো এই রান্নার সাথে। হ্যাঁ, আচ্ছা, লাল পেঁয়াজটা আমি একটু হালকা করে নিব, নরম করে নিব, তারপরে আমি জালটা কমিয়ে দিব মশলা দেওয়ার সময়। এটা আসলে এত স্পেশাল খাবার, এই কাঠের দিয়ে কাঁঠালের দিনে কাঁঠালের এঁচড় খাবো না, এটা তো হতেই পারে না। তবে এই কাঁঠালের এঁচড়টা কিন্তু অনেকভাবে খাওয়া যায়। যারা ধরেন যে নিরামিষ ভুজি, অনেকে নিরামিষ ভুজিরা কিন্তু মাছ মাংস খান না, তাই সেক্ষেত্রে আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই রান্না করবেন, শুধু ইটা দিবেন না, মাছ মাংসটা দিবেন না। আর যদি এই ক্ষেত্রে যদি মনে করেন যে আমি যেভাবে রান্না করছি ঠিক এই একইভাবে কিন্তু মাংস দিয়েও রান্না করে নেওয়া যাবে, সেম একেবারে একইভাবে নেওয়া যাবে, খালি একটু মশলা কম বেশ করে নিতে হবে। এখানে যেহেতু আমি আজকে মাংস দিয়ে রান্না করব না, আজকে আমি হালকা, বাসায় আমার বাচ্চা আছে, আমি হালকা একটু চিংড়ি দিব আর হলো ছোলার ডাল দিয়ে রান্না করব। শুধু ছোলার ডাল দিয়েও কিন্তু এটা চমৎকার একটা খাবার হয়, কাঁঠালের এঁচড়টা। যাই হোক, এখন অনেকটা নরম হয়ে আসছে। এর সময় কিন্তু আমি এই যে দেখছেন যে পেঁয়াজটা নরম হয়ে আসছে, একদম পুরাটা লাল করব না, জাস্ট একটু হালকা ব্রাউনিশ হলেই হলো। তো এই ক্ষেত্রে এখন এই যে আমি কিছু চিংড়ি মাছ একটু লবণ দিয়ে হালকা, বড় চিংড়ি তো একটু কেটে নিয়েছি, চিংড়িটা দিয়ে দিব। এই চিংড়িটা তেলের ভিতরে দিয়ে দিব। আজকের মেনু জানতে চাই। হ্যাঁ, আজকের মেনুর নাম জানতে চাই। আজকের মেনুর নাম হচ্ছে কাঁচা কাঁঠালের এঁচড়। এটা ট্রেডিশনাল একটা বাঙালি খাবার, কাঁচা কাঁঠালের এঁচড়। তো এখানে আমি মাছটাকে একটু মানে জাস্ট একটু ভেজে নিলাম, কারণ চিংড়িটা তো যেহেতু ফ্রিজে ছিল রাখা, তো যে কোনো মাছ মাংস ফ্রিজে থাকার পরে একটু ভেজে নিলে হয় কি সেটা ব্যাড স্মেলটা চলে যায়, এটা বেশ ভালো একটা ফ্লেভার আসে। আর চিংড়িটা এমনিতে একটু যদি ভেজে নেওয়া যায় সেই ক্ষেত্রে চিংড়িটা কিন্তু বেশ ভালো স্মেল আসে। আর ইঁচড়ে আমি তো আবারও বললাম যে এই মাছ দিতে হবে এরকম কোনো কথা না। এই ক্ষেত্রে আপনারা যারা নিরামিষ ভোজি, তারা নন ভেজালারা সবসময় এই অ্যাভয়েড করতে পারবেন এই মাছটাকে। তো এই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ
জিরা আর 1 টেবিল চামচ রসুন। এই ক্ষেত্রে যারা নন ভেজ তাদের আমি বলবো, ভেজ যারা ভেজ তারা এই ক্ষেত্রে রসুনটা অ্যাভয়েড করে নেবেন, বাস শেষ হয়ে গেল। আর এখন আমি দিয়ে নেব হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। আর ঝালটা আসলে যার যার পছন্দ, আমি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম। এখন আমার ঝাল একটু ঝাল দেবো, আর একটু দেবো, আমি পানি দেওয়ার সময় দেবো। আর এই ক্ষেত্রে আমি এখন লবণ দিয়ে, এটা আমার সিদ্ধ করা আছে যে কারণে আমি বুঝে শুনে লবণ দিতে হবে। যেহেতু আমার এটা কিন্তু লবণটা আমি যেহেতু কাঁচা মশলা দিছি, এই গুঁড়ো মশলা দিছি, এর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নিলে মশলাটা পুড়ে না। সবসময় গুঁড়ো মশলাটা দেওয়ার পরই একটু পানি দিয়ে দিতে হবে। এখন এই ক্ষেত্রে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এটা দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলাম। এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে। ক্যামেরাটা ভালো করে। তো এটা কিন্তু খুব ফেভারিট খাবার, কি বলবো, চমৎকার একটা খাবার। তো ফ্রেন্ডস, আমি একটা কথাই শুধু বলবো যে আমরা কিন্তু একটা খুব খারাপ সময় পার করছি, বাংলাদেশের জন্য বটে, বিশ্বের জন্য তো বটেই। তো এই সময়টা আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের কি বলবো, 85% লোক আনকনশাস, যেটাকে বলে অসচেতন। বাহিরে যাচ্ছে, ঠিক আছে, আমাদের পেটের তাগিদে বাহিরে তো যেতে হবেই। কে কয়দিন কাকে খাওয়াবে, সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, প্লিজ 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 আপনারা মাস্ক ইউজ করবেন, মুখে মাস্কটা ইউজ করবেন, হাতে গ্লাভস, প্লাস একটু দূরত্ব বজায় রেখে হাঁটবেন। আমি আর একটু পানি দিয়ে মশলাটা আরো একটু গুনবো, কারণ এইটার যে একটা মশলার যে একটা কাঁচা স্মেল, সেই স্মেলটা আমি একটু মিলিয়ে নিব। তো আমি বলবো যে আপনারা নিজেরা নিজের বাঁচতে চেষ্টা করুন। দেখেন, পত্রিকা বা মিডিয়া, টেলিভিশন মাধ্যমে আমরা যে জানতে পারতেছি যে লোকগুলি একজন এক একটা পিজি হাসপাতালের মতন 2-4-5টা হসপিটাল কিনে ফেলতে পারে, সেই ধরনের লোকগুলো কিন্তু মারা যাচ্ছে। যারা কোনোদিন একটা হাসি আসলে দেশের বাইরে যে বড় বড় চিকিৎসা করছে, ভালো থাকছে, সুস্থ থাকছে, তারা আজকে চিকিৎসাও, এত লোক কয়জনকে চিকিৎসা দিবে? সরকারের সম্ভব? এটা সম্ভব না। বড় বড় দেশেই সম্ভব হচ্ছে না, ইউরোপ আমেরিকাতে, আর আমরা তো বাংলাদেশ। তো আজকে চিকিৎসার অভাবে কিন্তু অনেকেই করোনা এফেক্টেড হয়ে কিন্তু মরে যাচ্ছে। হ্যাঁ, আমি রান্না করছি হলো কাঁচা কাঁঠালের এঁচড়, চিংড়ি মাছ আর ছোলার ডাল দিয়ে। তো হয়ে গেল আমার, এটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। এই যে আমার এখানে যে তেলটা উপরের দিকে ছেড়ে গেছে, এটাই বুঝে নিতে হবে যে তেলটা যখন কষাতে কষাতে উপরের দিকে তেলটা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে এটা মশলাটা কষানো হয়ে গেছে। আমার কিন্তু এখানে খুব ভালো একটা সুঘ্রাণ বের হয়েছে। এখন আমি এর ভিতরে এই এঁচড়গুলো দিয়ে দিব, মানে কাঁঠালগুলো দিয়ে দিব। দেখছেন আমার কাঁঠালগুলো, একটা জিনিস খেয়াল করেন, কাঁঠালগুলো কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখছেন? এর মধ্যে কিন্তু আমি কোনো রকম অন্য কিচ্ছু নেই, শুধু কাঁঠালের বিচিগুলি নিছি, কাঁঠালগুলো নিচ্ছি, আর কাঁঠালের চোকলা, যেটা ছিলকা খোসা, ওই খোসার ধার কাটা অংশটা ফেলে দিয়ে আমি ওই অংশটা নিয়েছি।
তো আমি যেটা বলছিলাম যে নিজেকে যে নিজে রক্ষা করতে না পারবে এই করোনার মুহূর্তে, সে কিন্তু আর করোনা থেকে রেহাই পাবে না। তো আমি রিকোয়েস্ট করবো, আসলে রক্ষা করতে হলে খুব বেশি কষ্টের ব্যাপার না, শুধু একটু মানসিকতার ব্যাপার। আমি দেখছি এটা আসলে প্রতিটা পরিবারে দেখা যায় যে একটা পরিবারে যদি 7 জন লোক থাকে, সেই পরিবারে হয়তো 3 জন দেখা যায় যে সচেতন, আর 4 জনই দেখা যায় যে অসচেতন। তারা ভাবে কি আরে এটা কি হবে, করোনা এটা আসছে, এটা তো সর্দি কাশি হ্যান ত্যান। কিন্তু না, বুঝতে হবে যে এটা কি জিনিস। এটা আমেরিকার মতন দেশ নাকানি চুবানি খাচ্ছে। ট্রাম্পের মতো বিশ্ব নেতা হতাশ হয়ে গেছে, আর আমরা তো একটু কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ডালটা আমি 2 ঘন্টা ভিজাই রেখে একটা বলক দিয়ে নিছি, জাস্ট খালি একবার একটু বলক দিয়ে নিছি। এটা যে একদম ফুল ফুটানো হয়েছে এরকম কোনো কথা না, তারপরে একটা বলকে অনেকটা ফুটে গেছে। এখন আমি এই ডালটা দিয়ে দেবো। তো আমরা একটু রোদে যাব, প্রতিদিন একটু রোদ, সকালবেলা 10 থেকে 15 মিনিট রোদ লাগাবো শরীরে। আর বাইরে গেলে খুব সাবধানে একটু সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবো, এবং পাশের লোকটাকে আমরা শেখাবো, যদি কেউ মাস্ক পরে না রাস্তায় হাঁটে, বা গ্লাভস পরে রাস্তায় না হাঁটে, বা হাঁচি কাশি মানুষের মাঝে দেয়, তাদের আমরা বুঝাবো যে দেখো তুমি এটা ঠিক করো না, তুমি একটা মাস্ক পরো, তুমি একটা গ্লাভস পরো, তোমার জন্য না হোক, তোমার পরিবারের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। আজকে যে লোকটা ইনকামের জন্য রাস্তায় বের হয়, ঠিক আছে, একটা রিক্সা চালক বা একটা অটো চালক যেই বের হয়, সে তো তার পরিবারের জন্য। সেই যদি দুনিয়াতে না থাকে, সেই যদি চলে যায়, তাহলে সেই পরিবারটা কি হবে? তো সেই ক্ষেত্রে আমরা আসলে সবাইকে একটু সচেতন করবো। এখন কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। এটা কিন্তু আমার গরম পানি এবং ফুটানো পানি। হ্যাঁ, এটা কিন্তু পানি প্রচুর টানে। এই কাঁঠালের যে বিচি আছে, এই বিচিটায় প্রচুর কাঁঠাল টানে। একটু নেড়ে চেড়ে দেখি যে আমার পানিটা হবে কিনা। এটা কিন্তু প্রচুর পানি টানবে, কারণ এটি আলুর মতো। আলু যেরকম প্রচুর পানি টানে, এই কাঁঠালের বিচিগুলিতেও পানি টানে। এর ভিতরে তো বিচি আছে বেশি, এই জন্য। তারপরে ছোয়ার ডালটা আরেকটু হবে, এই জন্য আরেকটু পানি দিতে হবে। ব্যাস, আর পানি লাগবে না। এবারে পানিতে সিদ্ধ হবে। রান্না কিন্তু অনেক সহজ এবং খেতেও খুব চমৎকার। তো এটা কাঁঠালের ইঁচড়। এটা আমার একজন
তো এটা তরকারিটা কতক্ষণ বলো কঠোর, আমি আপনাদের সাথে আমার ছোট্ট একটা কবিতা শেয়ার করি। এই আমাদের সামাজিক প্রেক্ষাপট, মানে যেটাকে বলছি যে প্রেক্ষাপট বলতে এটাই বোঝাচ্ছি আমি যে অনেক সময় আমাদের ভদ্র সমাজের যে হয় না তা না, হয় বিচ্ছিন্নবাদী হয়, কিন্তু যারা অ্যাকচুয়ালি অনেক সময় অনেক দেখা যায় যে অনেক কাজের মেয়েদের জীবন, যে তারা কিভাবে তাদের লাইফ লিড করে, ও সেই কাজের মেয়েদের একটা জরিনার আত্মকথা। তো বললো, ও মেয়ে তুই থাকিস করে ওই যে ঢাকার কড়াই বস্তিতে, তোর কি সাথে স্বামী থাকে? স্বামী তো সেই কবেই ছেড়েছে। কেন রে তোর স্বামী ছেড়েছে? সে যে আবার নিকা করেছে। সতীন কি তো সুন্দর অনেক, সুন্দর কি আর দেহে থাকে? তাহলে কেন নিকা করেছে? তার যে চোখে ক্ষুধা বেড়েছে। ক্ষুধার জ্বালা নাই কি তোর রে? সে জ্বালা তো ঢাকা পড়েছে। কেন রে ক্ষুধা ঢাকা পড়েছে? তিনখানাতে সন্তান আছে। সতীন কি তোর সাথেই থাকে? তাহলে কি তার সন্তান কি তোর সাথেই থাকে? তাহলে কি তার বাপ খাওয়াবে? বাপ কি তাদের খোঁজ নেয় রে? তাকে কি বাপের দায় করেছে? কেন রে বাপের দায় করে না? ওই যে বাপের চোখের ক্ষুধা। তাহলে তোরা বাঁচিস কেন? ওই যে বাসার খাটুনি খেটে, তাতে কি তোদের পেট বাঁচে? পেট বাঁচে সেই কোনো মতে। তুই কি আবার নিকা করবি? লাভ কি হবে কানাতে? সেই তো আবার দুদিন পরে চোখের ক্ষুধায় ছেড়ে যাবে। তো ছোট্ট একটা কবিতা, যদিও আমার লেখা, কিন্তু অনেকদিন আগে লিখেছি তো কথাগুলি অনেকটা ভুলে গেছি। তো যাই হোক, তারপর শেয়ার করলাম যে তরকারিটা বলো আসতে আসতে যাতে কাঁচা হাতের লেখা অত ভালো লিখতে পারি, চেষ্টা করি। সময় সুযোগ হলে একটু লিখি, সময় সুযোগ হলে একটু ট্রল করি ফেসবুকে, আপনাদের সাথে মজা করি, ভালো লাগে। মশা নিয়ে ট্রল করতে আমার খুব ভালো লাগে, কারণ মশা, আমি ও পজিটিভ রক্ত, মশা একটা কামড় মারলে আমার বাবাকে বেজে যায়, আর তখনই আমি শুরু করে দিই ট্রল। আচ্ছা, বিলকিস ইসলাম লিখেছে ভেরি গুড। থ্যাংক ইউ বিলকিস আপু, থ্যাংক ইউ। আমার খুব প্রিয় আপু বিলকিস আপু। এবার ঈদে একসঙ্গে ফটো সেশন হয় নাই, খুব আফসোস। আল্লাহ, আমার এত খারাপ লাগছে। বিলকিস আপু, সব জমা রইল, সব হবে। সত্যি করোনা একদিন যাবে, কতদিন থাকবে? আর আমরা অত্যাচারিত করে করোনাকে দেশ থেকে বিদায় দিব, মাথা খারাপ হয়েছি। তবে সমস্যা হয়েছে একটাই, যে অসচেতন লোকগুলি করোনাকে যে ওয়েলকাম জানায়, এটাই হচ্ছে সমস্যা। এখন আমাদের দায়িত্ব অনেক বড় একটা দায়িত্ব হয়ে পড়ছে, কারণ যারা আমরা সচেতন মনে করি নিজেদের, ওই বা সচেতন না হই, নিজেদের তো মনে করি সচেতন, তো আমরা পাশ থেকে সেই লোকগুলিকে একটু ধাক্কা মারতে হবে, একটু কনসাস করতে হবে যে বাবা তোমরা এইটাই করো না, ওইটা করো, ওইটা করো না, ওইটা করো। অনেকেই আসলে মানতে চায় না। আমার ফ্যামিলিতেই আছে, তারা মানতে চায় না। আমার মেয়ে মানতে চায় না, আমার বোনের একজন হাজবেন্ড আছে মানতে চায় না। হ্যাঁ, তো কি করব এখন? আসলে তো এটাই জীবন। মানুষ সবাই হাতে পাঁচ রকম, এরকম মানুষের মনও পাঁচ রকম। তো তাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের। আমরা যদি করোনার এগেনস্টে যুদ্ধ করি, ইনশাল্লাহ আমরা জিতবো। হয়তো আমাদের অনেক খোয়া যাবে, আমরা অনেক হারিয়ে ফেলবো, অনেক সম্পদ হারিয়ে যাবে, তারপর একদিন ইনশাআল্লাহ আমরা জিতবো, আশা করি। তরকারিটা প্রায় বলক উঠে আসছে, এখন আবার একটু নেড়ে দিতে হবে, এবার আবার একটু নেড়ে দিতে হবে।
মিস করছি, এবার ঈদে অনেক আপনজনকে মিস করছি। আমার বান্ধবী মাহমুদা, আমার বান্ধবী নাজু, অনেক মিস করছি। আমরা বিকাল হইলে সবাই এক জায়গায় হই, কত মজা করি, ফটো সেশন করি, এই তো জীবন। এটা একটু সময় লাগে, এটা এত ধৈর্য হারা করে যে কোনো রান্না বাড়া যাই বলো না কেন, সব রান্নাতে পেশেন্স লাগে, তা না হলে কিন্তু হবে না। ওই ভুল্লা করে যদি রান্না, তাও তো আমি সব সিদ্ধ করে নিয়েছি, যাতে করে লাইভে এসে যাতে আমার কষ্ট না হয়। আমার শ্রদ্ধেয় তাপসদার পছন্দের কাঁঠালের এঁচোড়। আমি জানি না তাপসদাকে আজকে আমার এই কাঁঠালের এঁচোড়টা দেখার সুযোগ হচ্ছে কিনা তার, নাকি সে অন্য কাজে ব্যস্ত। এই টাইমটা আমি এভাবেই দিছি যাতে করে সবাই দেখতে পারে। আমি অনুরোধ করবো আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করুন, প্লিজ 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 শেয়ার করুন। আর আপনারা নাজমাস কুকিং স্টুডিওতে যাবেন আর চ্যানেলে দেখবেন অনেক রং বেরঙের খাবার, অনেক বিরিয়ানি আছে, বিরিয়ানি বিভিন্ন রকম বিরিয়ানি, মুরগি মোরগ পোলাও থেকে শুরু করে খাসি, বিফ, যত রকম বিরিয়ানি আছে সব রকম বিরিয়ানি আছে, কাচ্চি থেকে শুরু করে তেহারি, তার সব ধরনের রান্না আছে। আমি ভর্তা থেকে শুরু করে এত মজার মজার ভর্তা আছে, শুধু নাজমাস কুকিং স্টুডিও লিখে সার্চ দিলেই চলে আসবে। ইউটিউবে যাই নাজমাস কুকিং স্টুডিও লিখে সার্চ দিলেই চলে আসবে। এবং আমার এই উপরে আমার লিংক দেওয়া আছে, আমার লাইভের যে লিংকটা দেওয়া আছে এইখানেও আমার লিংক দেওয়া আছে, আমার চ্যানেলের লিংকটা দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। আর আমি গত লাইভেও বলেছি যে আমি চমৎকার একটি কাচ্চি বিরিয়ানি, আমার চ্যানেলে 2টা কাচ্চি বিরিয়ানি, খুবই 3টা, একটা হলো পর্দা বিরিয়ানি আছে। পর্দা বিরিয়ানিটা আপনি মানে ওইটা শাহী খাবার, একটু কষ্ট, অনেক কষ্ট হলেও এত চমৎকার। ওই একটা আছে হলো পর্দা বিরিয়ানিটাও দেখতে পারেন। আরেকটা আছে হলো ঘি ছাড়া আমি কাচ্চি রান্না করছি, চমৎকার ঘি ছাড়া কাচ্চি। আমি আশা করবো যে আপনারা এত ইনোভেটিভ একটা রান্না, যে ইনোভেটিভ রান্নাটা ঘি ছাড়া কাচ্চি রান্নাটা আপনারা দেখেন এবং বাসায় ট্রাই করুন। বাসায় ট্রাই করলে হবে কি, আমরা এখন আসলে অনেক স্বাস্থ্য সচেতন, অনেকে ঘি পছন্দ করে না। ঘিটা আসলে অনেক হয়ে আসছে আমার বাকি 5 মিনিট। আমি অফিস কিনে বাকিটা করে নেবো, যার মূল জিনিসটা আমি দেখাই দিই, তাই না? মূল জিনিসটা দেখে আমি দমে রেখে দিই, তারপরে লাইভ শেষ করে দেবো। সেটা হলো এখন তো আমরা অনেক স্বাস্থ্য সচেতন, তো যে কারণে আমরা অনেকে ঘিটা অ্যাভয়েড করি। তো সেক্ষেত্রে একটু ঘি ছাড়া যে কাচ্চি হয় সেটাই আমি রান্না করে দেখিয়েছি। তো আমি আশা করবো যে আপনারা, এবং খুব হালকা মশলা, একটা আছে যে একদম শাহি কাচ্চি, একদম যে মোগল বাদশারা যেভাবে কাচ্চিটা রান্না করে খেতেন ঠিক সেভাবে রান্না করে দেওয়া আছে একটা। আর রিসেন্টলি আমার রমজানের ভিতরে একটা দেওয়া আছে, সেটা হলো ঘি ছাড়া কাচ্চি। তো সেই কাচ্চিটা দেখবেন, চমৎকার একটা কাচ্চি হয়েছে।
এবং আমি রান্না করছি বলে না, এটা আসলে আমার ভাই বাসায় একটু গেছে, অল্প রান্না করছি, তারপর সবাইকে একটু একটু দিছি। ভাই বোন তারা বলছে যে এমন মজার একটা কাচ্চি হয়েছে, তোমার আরেকদিন রান্না করে খাওয়াতে হবে। তো আমি ভাবছি যে আসলে ঈদ গেল বাইরে, এখন আস্তে আস্তে হয়তো সেটা আরেকভাবে রান্না করে খাওয়াবো। তা আমি অনুরোধ করবো যে আপনারা ওই ঘি ছাড়া কাচ্চিটা সবাই একটু রান্না করুন, রান্না করে খেয়ে। এখন তো ঈদ, কেবল ঈদ গেছে, এখনো অনেকের ঘরে অনেক মশলা, একটু বেশি মশলা লাগে না, অনেক মশলা টসলা, চাল টাল, মাংস আছে, একটু একটু বেশি না, অল্প একটু ট্রাই করলেন, ভালো লাগলে পরে আবার বেশি করে রান্না করে নেবেন। ভালো তো লাগবেই, 100% ভালো লাগবে, চমৎকার একটা খাবার। তো এই এখন এটা কি, এটা এখন আস্তে আস্তে পানিটা অর্ধেক হয়ে যাবে, শুকাই যাবে, কারণ এটা একটু বেশি সিদ্ধ করে নিতে হয়। এই কারণে যে এটা এই বুটের ডাল আছে তো সাথে, এই বুটের ডালটা যদিও সিদ্ধ, হালকা সিদ্ধ করে নেওয়া, কিন্তু তারপরেও এই পাশটা একটু দেখাই দিই, এই প্রায় সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন, প্রায় সিদ্ধ হয়ে আসছে, কিন্তু এতটা পানি তো আমি রাখবো না, আর একটু আমি এখান থেকে চুপসে নেব। তো যাই হোক, আমি লাইভটা শেষ করে দেবো। লাইভ শেষ করার আগে আমি একটা শেষ টেকনিকটা দেখাই দিচ্ছি, তারপরে এটা আজকে আমি বসাই দেবো। তো এতক্ষণে আমি কিন্তু কাঁচা মরিচটা দেইনি, তো এখন আমি এর ভিতরে এই এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটা আসলে ঝালটা হলো যার যার রুচি, যে যতটা ঝাল খাবেন ঠিক ততটাই দিবেন, তার বেশি না। তো বেশ হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস দিব, এটা কিন্তু কাঁঠালের এঁচড়ের একটা বিশাল অংশ, এটা দিতে হয়, কিন্তু যদি কেউ না দিতে চান, স্কিপ করতে পারেন। এটা হলো ঘি, এই ঘিটা কিন্তু এঁচড়ে লাগে, একটু দিতে হয়, না দিলে ভালো লাগে না। এই ঘিটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়। তো এই ঘিটা, এর জন্য আমি একটু ঘি দিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সেই ক্ষেত্রে তেলটা আর একটু বাড়িয়ে দিবেন, কারণ এটাই কিন্তু কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণ তেল টানে। গেল। এখন আরেকটা জিনিস, সেটা হলো এটা কিন্তু এখন আস্তে আস্তে হবে, এটা কিন্তু মানে মোটামুটি হয়ে গেল। এটা এখন আপনি ধরে নিতে পারেন যে এখন আমি এই যে বেরেস্তা করে রাখছি, এটা দেখেন আমার এই বেরেস্তাগুলি কত মুচমুচে হয়ে আছে। এই বেরেস্তাগুলি একটু বেরেস্তা করে দিয়ে দেবো, এই যে অল্প, খুব বেশি না, হয়ে গেল বেরেস্তা দেওয়া। আমি লাইভটা আসলে শর্ট করার জন্য, লাইভে তো এতক্ষণ থাকলে আপনারা অধৈর্য হয়ে যাবেন, আমি অধৈর্য হব না, কারণ এটা আমার নিজের কাজ, আমি তো অধৈর্য হতে পারি না। তো এই দেখেন, এইটা কিন্তু একটা ব্যাপার, এই সময় কিন্তু একটা লবণ দেখে নেবেন। তবে আমি আর লবণ দেখবো না, কারণ আমার রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে, আমি বুঝতে পারি যে আমার লবণের কি অবস্থা। কারণ এটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, লবণ হলুদ দিয়ে, কাঁঠালটা আগে ওইটা লবণ আছে, যেটুকু লবণ দিছি ওইটুকু আমার পানিতে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন যাই হোক, এখন ঢেকে দিলাম। এখন এভাবে 5 মিনিট হবে, মাত্র 5 মিনিট, 5 মিনিট হলেই হয়ে যাবে। তা আমরা এখন লাইভটা শেষ করে দিই, লাইভে আর থাকবো না, কারণ অনেক কষ্ট দিছি আপনাদের এতক্ষণ। আমি আশা করব যে আর কিছু না আমার বলার, আমার শুধু একটা কথাই বলবো, যে আমি শুধু একটা কথাই আমি বলবো, যে আসলে আমরা যারা সচেতন, নিজেকে সচেতন হইবা না হই, নিজেকে সচেতন মনে করি, তো আমরা আসলে পাশের লোকগুলোকে একটু সচেতন করি। ভাই এখন তো বাঁচাবার হাত আল্লাহ, ঠিক আছে, এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সেও বলছেন যে এই যে মহামারী রোগগুলি থেকে নিজেকে সেফে রাখতে, তাই না? আমরা বিনা প্রয়োজনে বাইরে যাব না,
আমরা ঘর থেকে বের হবো না, আমাদের প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বের হবো না। আর যদি ঘর থেকে বেরই হই তাহলে সেক্ষেত্রে আমরা একটু নিয়ম কানুন স্বাস্থ্যবিধিটা মেনে চলি, তাই না? আমরা বাইরের থেকে আসার পরে আমরা ঘরের সামনে থেকে সমস্ত কিছু ফেলে ঘরের শুরুতে যে এটা থাকবে, বাথরুমটা থাকবে, সেখানে ঢুকে যাব, ঢুকে যেয়ে সব খুলে ফেলবো, খুলে আমরা একদম ওয়াশ করে নিজে গোসল করে স্যাভলন ট্যাভলন দিয়ে সাবান দিয়ে তারপর আমরা ঘরে ঢুকবো, তাই না? অনেকের ঘরে তো বয়স্ক মা থাকে, বাবা থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের সেফটির দরকার আছে, তাই না? আমি যেমন দেখেন বাইরে গেলে আমার কিছুদিন যাবত খেয়াল করছেন কিনা জানি না, আমি একটা আমার হলুদ ড্রেস আছে, সেটা হলো ওই সুতি, ওইটা হলো করোনা ড্রেস। আমার ওই ড্রেসটা পরেই আমি সব জায়গায় যাই, ওইটা দিয়েই আমার 4-5টা প্রোগ্রাম করলাম। তা আমি কে কি মনে করলো আমার কিছু যায় আসে না, যে একই ড্রেস, হ্যাঁ আমার নাই ড্রেস আছে ড্রেস, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি মনে করি যে আমার সেফটির জন্য বা আমার পরিবারের সেফটির জন্য আমার কি করতে হবে সেটা আমি জানি, ঠিক সেভাবেই আমি চলতে চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমার ভালোটা যেহেতু আমাকে বুঝতে হবে, তা আমার ভালোটা আমাকে সেভাবে চলতে হবে। তো আমি একটা কথাই শুধু বলবো যে আমরা আসলে আমাদের পাশের লোকগুলোকে একটু সচেতন করি, প্লিজ আমরা পাশের লোকগুলোকে একটু সচেতন করি, ঘরকে সচেতন করি, আমার পাশের লোককে সচেতন করি, আমার বন্ধুকে সচেতন করি, আমার কলিগকে সচেতন করি, আমার সমাজকে সচেতন করি। এইটুকু অন্ততপক্ষে করলে হয়ে যাবে। আমার মনে হয় তাহলে আমাদের মহামারীতে আমাদের এত ক্ষতিগ্রস্ত আমরা হব না, আমাদের মৃত্যুর হার অনেকটা আমরা কমাইতে পারবো। তো কিছুই বলার নাই, আসলে আমি ভীতু না করোনার জন্য, কিন্তু আমি কষ্ট পাই, কারণ আমি যখনই শুনি যে অমুক মারা গেছে, সেমুক মারা গেছে, এতজন মারা গেছে, ততজন সংখ্যা, এই সংখ্যাগুলি আমরা যখন সংখ্যা হয়ে যাচ্ছি, এই সংখ্যাগুলি হতে হতে আমার এত কষ্ট লাগে, আমি ভেঙে পড়ি। চেষ্টা করি অ্যালার্ট থাকতে, কিন্তু আমি ভেঙে পড়ি তখনই বেশি যখন আমার বাংলার ভাই বোনদের দেখি মাস্ক ছাড়া, হ্যান্ড গ্লোভস ছাড়া, অবলীলায় গায়ে ঘেঁষাঘেঁষি করে চলছে, একটা হোন্ডায় 2-3 এখনো চলে। এগুলি খুব দুঃখজনক। একটা রিক্সায় 2-3 চলে, হাঁটেন না ভাই, রিক্সা ওঠার দরকার নাই ভাই, অটো ওঠার দরকার নাই, 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা হাঁটেন, তাও ভালো, আপনি শরীরের জন্য ভালো, আপনি গায়ে রোদও লাগবে, আপনার হাঁটায় উপকার হবে, কিন্তু আপনি তাও গায়ে ঘেঁষাঘেঁষি করে রিক্সায় যেন না 3-4 জন, যেন না আপনারা অটোতে 3-4 জন, অল্প অল্প যান। প্লিজ ভালো থাকেন সবাই, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আর নাজনাস কুকিং ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভ সন্ধ্যা, এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং আপনাদের আরও কোনো রিকোয়েস্ট থাকলে আমি পরবর্তীতে আরও আপনাদের এই ধরনের রান্না করে দেখাবো ইনশাআল্লাহ। এটা একটা ফাইনাল ইস্যু ছবি, এটা কিন্তু ফাইনালটা আমি দেখাইলাম না এই কারণে, কারণ অতক্ষণ পর্যন্ত লাইভে আপনাদের ধৈর্য থাকবে না, যে কারণে ছবি তুলে আপলোড, হ্যাঁ এটা আমি ছবি তুলে লাস্টে এটা কি সিচুয়েশন হইলো এটা আমি তুলে দেখাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।